সুপ্রিয় একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে হিসাব বিজ্ঞান বিষয়ের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের এটি হবে হিসাব বিজ্ঞান বিষয়ে তোমাদের সাথে 6 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি সনাতন ও আধুনিক পদ্ধতিতে হিসাবের ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় সেটি। গত ক্লাসে আমি তোমাদেরকে এর নিয়মাবলী সম্পর্কে আলোচনা করে ধারণা দিয়েছিলাম এবং উভয় পদ্ধতি অর্থাৎ সনাতন পদ্ধতিতে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় এবং আধুনিক পদ্ধতিতে কিভাবে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় সেটি আমি দেখিয়েছিলাম। তো আজকে একটুখানি পুনরালোচনা করব, তারপরে আমরা একটি ব্যবহারিক অঙ্ক করে এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার চেষ্টা করব। সবসময়ের জন্য যেটি বলি যে এই যে চিত্রটি প্রায় প্রতি ক্লাসে আমি দেখাই এবং এটি ইন্টেনশনালি বা ইচ্ছাকৃতভাবে আমি দেখাই, কারণ হচ্ছে এটি হিসাব বিজ্ঞানের মূল থিমটাকে ধারণ করে এবং বারবার তোমাদের চোখের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য, যেন মূল থিমটা তোমাদের মগজে একেবারে গেঁথে যায়। এটাই আমার মূল আসলে ইচ্ছা। তো এটা বলছিলাম তোমাদেরকে যে আমরা হিসাবের এখন ডেবিট ক্রেডিট নির্ণয় করছি, অর্থাৎ আমরা এখন এই হিসাবভুক্তকরণ অর্থাৎ লিপিবদ্ধকরণের একটি পর্যায়, হিসাবভুক্তকরণ এই স্তরে আছি আমরা, যেখানে আমরা প্রত্যেকটি লেনদেনের যদি সেটি আর্থিক লেনদেন হয় সেটিকে আমরা বিচার বিশ্লেষণ করে তার দুটি পক্ষ, একটি পক্ষকে ডেবিট আর একটি পক্ষকে ক্রেডিট, এভাবে আমরা বিশ্লেষণ করব। সেই কাজটাই আমরা আজকে মূলত শিখতে যাচ্ছি। তো সেখানে আমরা দুটি পদ্ধতির কথা জেনেছিলাম। একটি হচ্ছে সনাতন পদ্ধতি, যেটাকে আমরা হিসাবের শ্রেণী বিভাগের ভিত্তিতেও বলতে পারি। এই পদ্ধতিতে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম শিখেছিলাম এরকম। যদি আমরা জানি হিসাবকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম: ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক এবং নামিক বা আয় ব্যয়বাচক। তো ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে ব্যক্তি সুবিধা বা মূল্য গ্রহণকারী হলে সে ডেবিট হবে এবং মূল্য প্রদানকারী হলে ক্রেডিট হবে, এই বিষয়টা মনে রাখতে হবে। এবং সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে সম্পত্তি আসলে ডেবিট এবং সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয়। এবং নামিক হিসাবের ক্ষেত্রে ব্যয় বা ক্ষতি হলে ডেবিট এবং আয় বা লাভ হলে ক্রেডিট হয়। এটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং এটা আমি এখন প্রয়োগ দেখাবো তোমাদের। এই যে একটি উদাহরণ যেখানে আমি দেখাবো কিভাবে এই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। আমি একটা ছক করেছি যে যেমন প্রথম লেনদেনটির কথা যদি বলি, 1 নম্বর লেনদেন, জনাব হাশেম 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ, হাশেম হচ্ছে প্রতিষ্ঠানের মালিক, সে 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। এটার জাবেদা, এটার ডেবিট ক্রেডিট আমরা কিভাবে নির্ণয় করব? প্রথম কথা হচ্ছে এটি লেনদেন কিনা। অবশ্যই একটি লেনদেন, কারণ এখানে এটি টাকার অঙ্কে পরিমাপযোগ্য এবং এটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার মধ্যে পরিবর্তন আনবে। 20,000 টাকা ব্যবসায় নিয়ে আসলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হবে, অতএব এটি একটি লেনদেন। যদি লেনদেন হয়ে থাকে তাহলে তার নিশ্চয়ই দুটি পক্ষ থাকবে। এখানে কি কি পক্ষ? একটি পক্ষ হচ্ছে নগদান হিসাব, নগদ টাকা আসছে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে ক্যাশ বাক্স জানি আমরা যেটাকে চিনি, সেই ক্যাশ বাক্সটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি নগদান। এখানে একটি নগদান একটি পক্ষ, আর একটা হচ্ছে মালিক হাশেম সাহেব মূলধন নিয়ে আসছে, মূলধন এখানে হচ্ছে আরেকটি পক্ষ। তার মানে এই লেনদেনের সাথে দুটি পক্ষ বা দুটি হিসাব সংশ্লিষ্ট আছে, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব। এখন ডেবিট ক্রেডিট কিভাবে চিহ্নিত করবো আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে সনাতন পদ্ধতিতে, অর্থাৎ যেই পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব হলে ব্যক্তি যদি গ্রহণকারী হয় তাহলে ডেবিট এবং প্রদানকারী হলে ক্রেডিট হয়, এবং সম্পদ যদি আসে তাহলে ডেবিট এবং চলে গেলে ক্রেডিট। দেখো, এই লেনদেনের ফলে প্রতিষ্ঠানে নগদ টাকার আগমন ঘটেছে। যেহেতু নগদ টাকার আগমন ঘটেছে, অতএব প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ নগদ টাকা আসার কারণে প্রতিষ্ঠানের নগদ সম্পদের বৃদ্ধি ঘটেছে। যেহেতু নগদ সম্পদের বৃদ্ধি ঘটেছে, তার সম্পত্তি আসছে, এদের এটি হবে ডেবিট, অর্থাৎ নগদান হিসাব হচ্ছে ডেবিট। নগদান হিসাব এই যে ডেবিট লিখছি,
20,000 টাকা। একই পরিমাণ আরেকটি পক্ষ হবে ক্রেডিট, সেই পক্ষটা কি মূলধন হিসাব ক্রেডিট। কেন মূলধন হিসাব ক্রেডিট কেন হবে? কারণ মূলধন হচ্ছে একটি ব্যক্তিবাচক হিসাব। এটাও তোমরা নাও বুঝতে পারো, তো আমি একটু ব্যাখ্যা দিতে চাচ্ছি এটা কেন এটাকে আমি ব্যক্তিবাচক হিসাব বলছি। আমি ব্যক্তিবাচক হিসাবের মধ্যে তোমাদের 3 ধরনের ব্যক্তির কথা বলেছিলাম। একটা হচ্ছে রক্ত মাংসের মানুষ, 2 নাম্বার হচ্ছে কৃত্রিম অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি, কৃত্রিম ব্যক্তি, আর হচ্ছে প্রতিনিধিত্বমূলক। আসলে এটা বলা যেতে পারে প্রতিনিধিত্বমূলক একটি ব্যক্তিবাচক হিসাব। কারণ মূলধন হিসাব বলছি, কারণ মূলধনের কেউ না কেউ তো সরবরাহ করে, যেমন এখানে হাসেম সাহেব সরবরাহ করে, অর্থাৎ এটার একজন মালিক আছে, এই মূলধনের একজন দাবিদার আছে, ওই দাবিদার হচ্ছে হাসেম সাহেব। অর্থাৎ এটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব এবং প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। তো ব্যক্তিবাচক হিসাবে ব্যক্তি যদি প্রদানকারী হয় তাহলে সে হবে ক্রেডিট। এখানে হাসিম সাহেব টাকাটা প্রদান করছে, মূলধন সরবরাহ করছে, অতএব সে হবে ক্রেডিট। এই জন্য দুটি পক্ষ, নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। নগদান সম্পদ বেড়েছে বলে ডেবিট এবং ব্যক্তিবাচক হিসেবে মূলধন সরবরাহ করেছে হাসিম সাহেব, যিনি প্রদান করেন তিনি ক্রেডিট হন, এই জন্য এটি ক্রেডিট। এখানে আমি ব্যাখ্যাটা লিখে দিচ্ছি, নগদ অর্থ সম্পত্তি এবং ব্যবসায়ী নগদ অর্থ আসছে কাজে ডেবিট এবং মূলধন ব্যক্তিবাচক হিসাব দাতা তাই ক্রেডিট। আসো 2 নম্বরে আমরা লিখছি কালামের নিকট হতে মাল ক্রয় 5,000 টাকা। তাহলে কালামের নিকট থেকে মাল ক্রয় করেছি, এখানেও দুটি পক্ষ আছে, একটা হচ্ছে মাল ক্রয় আর একটা হচ্ছে কালাম। তো মাল ক্রয় হচ্ছে একটি খরচের নাম। তো এখানে মাল ক্রয় করে খরচ বৃদ্ধি পাচ্ছে, খরচ হলে আমরা বলছিলাম নামিক হিসাব আয় বিভাজক বা নামিক হিসাব। ক্রয় যদি খরচ হয় তাই খরচ বৃদ্ধি পাচ্ছে বা খরচ হয়েছে, খরচ বলে ডেবিট। এবং কালামের নিকট থেকে মাল কিনেছি, তাহলে কালাম আমার কাছ থেকে টাকা পাবে। কালাম একটি ব্যক্তিবাচক হিসাব, সে এই মালটা সরবরাহ করছে, দাতা, এই জন্য সে হচ্ছে এখানে ক্রেডিট। এখানে কালাম হিসাব লিখেছি, কখনো সালাম আসবে, কখনো জামাল আসবে, কখনো করিম আসবে, এরকম নানান হিসাব আসবে, এভাবে লিখতে পারি। অথবা তাদের একটি এই কালাম, সলিম, জসিম, রহিম এগুলি হচ্ছে প্রপার নাউন। তো আমরা এই প্রপার নাউন ব্যবহার না করে চাইলে কমন নাউন ব্যবহার করতে হয়, এবং কমন নাউন হচ্ছে এদের কমন নাউনের নাম হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব। আমরা এগুলো নিয়ে আরো পরবর্তী আলোচনা করবো, সেক্ষেত্রে আমরা কালাম না লিখে প্রদেয় হিসাব লিখলেও এটা চলবে। তাহলে ক্রয় একটি খরচ বলে ডেবিট, খরচ বেড়েছে, এবং কালাম সে দাতা, সে পণ্য সরবরাহ করেছে, সেজন্য সে হচ্ছে ক্রেডিট। তারপরটি হচ্ছে সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো 1,000 টাকা। তাহলে এখানেও দুটি পক্ষ, একটা হচ্ছে সোনালী ব্যাংক, আরটা হচ্ছে প্রতিষ্ঠানে নগদ টাকা চলে গেছে, নগদান, এই দুটি পক্ষ। সোনালী ব্যাংক যদি ব্যক্তিবাচক হয়, এবং ব্যক্তিবাচক মানে এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি। সোনালী ব্যাংক যেহেতু রক্ত মাংসের না, অতএব এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি। তাহলে এই ব্যক্তি, আমি যখন সোনালী ব্যাংকে টাকা হিসাব করলাম, টাকা জমা করলাম, অতএব সোনালী ব্যাংক ব্যক্তি টাকা পেল, গ্রহিতা, হ্যাঁ, যিনি পান বা গ্রহণ করেন তিনি ডেবিট হট, এই জন্য সোনালী ব্যাংক হচ্ছে ডেবিট। আর প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যাচ্ছে, ব্যাংকে টাকা জমা দেওয়ার পর প্রতিষ্ঠানের নগদ বাক্সে, ক্যাশ বাক্সের টাকা কমে যাচ্ছে, অর্থাৎ সম্পদ কমে যাচ্ছে, সম্পদ চলে গেছে বলে ক্রেডিট। এবার আসো 4 নম্বরটা একটু কঠিন তোমাদের জন্য, সেটা হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা। বিনামূল্যে যদি পণ্য বিতরণ করি তাহলে এর উদ্দেশ্য কি? আমি কেন খালি পণ্য বিতরণ করব? মানুষকে আমি পণ্য বিতরণ করবো এই আশায় যে আমার প্রচার বাড়বে, ব্যবসার প্রচার বাড়বে, ব্যবসার পরিসর বাড়বে এবং ব্যবসার বিক্রয় বাড়বে, এই উদ্দেশ্যে আমি মূলত পণ্য বিতরণ করি বিনামূল্যে। এই জন্য এটাকে এই যে বিনামূল্যে পণ্য বিতরণ, এটাকে আমরা তাহলে ধরে নিতে পারি এটা হচ্ছে আমার বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন একটি খরচের নাম। এখানে বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমার খরচ হলে ডেবিট। এবং এই যে 5,000 টাকা পণ্যগুলো বিনামূল্যে বিতরণ করে, এই পণ্যগুলো কিন্তু আমি ক্রয় করেছিলাম, এই যে কালামের কাছ থেকে 5,000 টাকা পণ্য ক্রয় করেছিলাম। এখন সেখানে আমি ক্রয়কে ডেবিট করেছিলাম, ক্রয় হয়েছে বলে। যেহেতু এটাকে আমরা এখন বলছি বিজ্ঞাপন হিসাব, অর্থাৎ এই খরচটাকে বিজ্ঞাপন হিসাবে দেখাচ্ছি, অর্থাৎ ক্রয় খরচটা আর থাকছে না, অর্থাৎ ক্রয়টা হ্রাস পাচ্ছে, খরচটা বিলুপ্তি ঘটছে। ক্রয় যেহেতু হ্রাস পাচ্ছে, এই জন্য ক্রয় হবে এখানে ক্রেডিট। এখানে বিজ্ঞাপন খরচ বাড়ছে বলে ডেবিট, আর ক্রয় খরচটা কমছে বলে ক্রেডিট। এবার আসো কমিশন পাওয়া গেল। কমিশন পাওয়া গেলে যদি নগদ টাকায় পেয়ে থাকে, তাহলে আমার নগদ সম্পদের বৃদ্ধি পেল
নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে বলে ডেবিট, অর্থাৎ সম্পত্তিবাচক হিসাবে যদি সম্পত্তি আসে, এখানে নগদ টাকা আসছে কমিশন পাওয়ার ফলে, সম্পত্তি আসছে বলে ডেবিট। আবার কমিশন এটা যেহেতু পেয়েছি, এটা আমার জন্য আয় হলে আমরা যদি নামিক হিসাবে আয় বা লাভ ক্রেডিট হয়, এই জন্য কমিশন হিসাব ক্রেডিট। তারপরে কারবারের জন্য একটি ফ্যান ক্রয় 2000 টাকা, কারবারের জন্য একটি ফ্যান ক্রয় করলাম, তাহলে ফ্যান নামক একটি জিনিস বস্তু আমাদের প্রতিষ্ঠানে আসছে, এটি একটি সম্পদ। তো সম্পদ আসলে ডেবিট হয়। এখন ফ্যান ডেবিট না বলে বলা যেতে পারে, কিন্তু আমরা আসলে ওই নামে, তাহলে সেই ক্ষেত্রে আমার সুইচ কিনলে সুইচের জন্য করতে হবে, আমি যদি টেবিল কিনি টেবিলের জন্য একটা করতে হবে, কম্পিউটারটা কিনলে কম্পিউটারের জন্য দিতে হবে, আমি যদি একটা ক্যালকুলেটর কিনে ক্যালকুলেটরের জন্য একটা যাওয়া, তাহলে এই সব জিনিসগুলোকে আমরা একটা কমন নাম দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে অফিস সরঞ্জাম। ফ্যান, লাইট, টিউব এভাবে না বলে এদের সাধারণ একটি কমন নাম দিতে পারি, সেটা হচ্ছে অফিস সরঞ্জাম। ফ্যান হিসাব ডেবিট না হলে আমাদের উচিত হবে অফিস সরঞ্জাম নামক এটাকে অফিস সরঞ্জাম নামক সম্পত্তি আসছে বলে ডেবিট। আবার এই সম্পত্তি ক্রয় করতে গিয়ে আমার 2000 টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেছে, নগদ সম্পদ কমে গেছে, চলে গেছে, এই জন্য নগদ হিসাব হচ্ছে ক্রেডিট। এই হচ্ছে মোটামুটি ভাবে আমরা সনাতন পদ্ধতিতে, অর্থাৎ হিসাবের শ্রেণী বিভাগের ভিত্তিতে যদি আমরা ডেবিটকে নির্ণয় করতে চাই, এইভাবে আমরা নির্ণয় করব, এবং এটাকে বলা হয় স্বর্ণসূত্র, হিসাব বিজ্ঞানী স্বর্ণসূত্র। যদিও এটির ব্যবহার এখন নাই বললেই চলে, তথাপি আমরা এটাকে একটু জেনে রাখলাম। কিন্তু আমরা বেশি বেশি করে যেটা মনে রাখবো, সেটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে কিভাবে হিসাবে ডেবিটকে নির্ণয় করতে হয়, এটাকে আমরা সমীকরণ পদ্ধতিও বলে থাকি। তোমাদের নিশ্চয় মনে আছে, গত ক্লাসে আমি তোমাদেরকে এটি দেখিয়েছিলাম যে হিসাব সমীকরণ থেকে সৃষ্ট এই সূত্রটি, অর্থাৎ হিসাব সমীকরণের যে 6টি উপাদান, অ্যাসেট, এক্সপেন্ডিচার, ড্রয়িং, ক্যাপিটাল, লায়াবিলিটি এবং রেভিনিউ। অ্যাসেট, এক্সপেন্ডিচার, ড্রয়িং এগুলো হচ্ছে ডেবিট পক্ষ, এগুলো বৃদ্ধি পেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। এবং ক্যাপিটাল, লায়াবিলিটি, রেভিনিউ এগুলো হচ্ছে ক্রেডিট বংশ, এরা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে এবং কমে গেলে ডেবিট হবে। এই পদ্ধতিটা আমরা মনে রেখে এবার একই অঙ্কটা আবার নতুন ভাবে করি, এই পদ্ধতি কিভাবে হিসাবে ডেবিট ক্রেডিট চিহ্নিত করতে হয়। এখানে দেখো, সমীকরণ ভিত্তিক বা আধুনিক পদ্ধতি, আবারও সে একই কথা, আসে 20,000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করল, একই রকম আমরা ডেবিট ক্রেডিট গুলো হবে, কিন্তু ব্যাখ্যাগুলো দিব আমরা ভিন্ন হবে। এখানে দেখো, এখন বলবো এভাবে যে হাশেম 20,000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করলো, মানে এখানে হাশেম প্রতিষ্ঠানে 20,000 টাকা নিয়ে আসছে, অর্থাৎ প্রতিষ্ঠানের নগদ সম্পদের বৃদ্ধি ঘটেছে, নগদ সম্পদের অর্থাৎ অ্যাসেট এ নামক উপাদানটি বৃদ্ধি ঘটেছে, বৃদ্ধি পেলে ডেবিট হয়, এই জন্য নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে বলে ডেবিট। আবার মূলধনটা হচ্ছে প্রতিষ্ঠানের একটি দায়, সি উপাদান, ক্যাপিটাল। এই সি উপাদানটি ক্রেডিট একটি বংশের লোক, অর্থাৎ এই বৃদ্ধি পেয়েছে, মূলধন বৃদ্ধি পেয়েছে, মূলধন বাড়ছে বলে এটি হবে ক্রেডিট। অর্থাৎ এ সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, আর সি ক্যাপিটাল, যেহেতু সে আগে থেকে ক্রেডিট, সে বৃদ্ধি পেয়েছে বলে ক্রেডিট। তাহলে সমীকরণ ভিত্তিতে ব্যাখ্যাটা কি, সম্পদ বা অ্যাসেট বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, আর ক্যাপিটাল বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, যেহেতু ক্যাপিটাল বাড়ছে অর্থাৎ ক্রেডিট। সেই ব্যাখ্যাটা আমি এখানে লিখে দিয়েছি। এবার 2 নম্বর, কালামের নিকট হতে মাল ক্রয় 5,000 টাকা। এখানে দেখো, মাল ক্রয় একটি খরচ মানে এক্সপেন্ডিচার ডেবিট বংশের লোক, সমীকরণের বাম পাশের লোক, সে যদি বৃদ্ধি পায়। এবং কালাম হচ্ছে যার কাছ থেকে আমি মাল ক্রয় করেছি, সে হচ্ছে আমার এল মানে হচ্ছে লাইবিলিটি হচ্ছে ক্রেডিট বংশের, সে বৃদ্ধি পেয়েছে, লাইবিলিটি বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, অর্থাৎ ডান পাশে সে ক্রেডিট বংশের লোক, সে যদি বৃদ্ধি পায় ক্রেডিট হয় এবং কমলে ডেবিট হয়। যেহেতু বৃদ্ধি পাচ্ছে, কারণ তার থেকে মাল ক্রয়ের ফলে আমার দায় বাড়বে, অর্থাৎ লাইবিলিটিস বাড়বে বলে এটা ক্রেডিট হবে। সোনালী ব্যাংকে হিসাব করা হলো, এখানে সোনালী ব্যাংকও একটি সম্পদ, নগদান হিসাব এটিও একটি সম্পদ। তো সোনালী ব্যাংক
ব্যাংকে টাকা বাড়ছে, সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে ডেবিট। আবার নগদান হিসাব, নগদও একটি সম্পদ, এই সম্পদটি কমছে, অর্থাৎ একটি সম্পদ বাড়ছে আর একটি সম্পদ কমছে। যেই সম্পদটি বৃদ্ধি পাচ্ছে সেটি ডেবিট এবং যেই সম্পদটি হ্রাস পাচ্ছে সেটি হচ্ছে ক্রেডিট। অর্থাৎ এখানে ব্যাংকে টাকা গচ্ছিত রাখার ফলে ব্যাংকে বাড়ছে, ব্যাংক নামক সম্পত্তি বাড়ছে বলে ডেবিট, এবং নগদান হিসাব, নগদ টাকা চলে যাচ্ছে, নগদ কমে যাচ্ছে, এই সম্পদের হ্রাসের ফলে এটি হচ্ছে ক্রেডিট। অর্থাৎ এখানে দুটি বা অ্যাসেট উপাদান, এই অ্যাসেটটি এক জায়গায় বাড়ছে, এক জায়গায় কমছে। যেটি বাড়ছে সেটি ডেবিট, যেটি কমছে সেটি ক্রেডিট। বিনামূল্যে পণ্য বিতরণের ব্যাখ্যাটা প্রায় আগের মতোই। এখানে দেখো, এখানে কেন বিজ্ঞাপন ডেবিট হচ্ছে, আমি আগেই বলছি যে বিনামূল্যে পণ্য বিতরণ উদ্দেশ্য হচ্ছে আমার প্রচার এবং প্রসার ঘটানো ব্যবসায়ে, এবং সেটাকে এই জন্য আমরা বলছি বিজ্ঞাপন খরচ। তো বিজ্ঞাপন খরচের বৃদ্ধি পাচ্ছে বলে আমরা বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পাচ্ছে বলে ডেবিট, এবং ক্রয় নামক খরচটি হ্রাস পাচ্ছে। কেন হ্রাস পাচ্ছে? কারণ আমি আগেই যে এটাকে ক্রয় হিসেবে দেখিয়েছিলাম, সেই ক্রয়টি আর থাকছে, কারণ এই মালগুলোই আমি বিনামূল্যে বিতরণ করছি, ফলে এই ক্রয় খরচটি আর থাকছে না, অর্থাৎ ক্রয় খরচে হ্রাস ঘটছে। ক্রয় খরচ হচ্ছে খরচের প্রতীক হচ্ছে ই, এই উপাদানটা ডেবিট উপাদান, এবং এই উপাদান এখানে হ্রাস পাচ্ছে বলে এটা হবে ক্রেডিট। সরি, কমিশন পাওয়া গেল 500 টাকা। তো কমিশন পাওয়ার ফলে আমার নগদ টাকা প্রতিষ্ঠানে আসছে, সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে ডেবিট, অর্থাৎ নগদ সম্পদ বাড়ছে বলে এখানে ডেবিট। আর কমিশন পাওয়া গেছে যেহেতু এটা একটা আয়, আয় বাড়লে, আয় মানে হচ্ছে রেভিনিউ, রেভিনিউ বাড়লে ক্রেডিট হয়। আর রেভিনিউ মানে আর বাড়ছে বলে ক্রেডিট। কারবারের জন্য একটি ফ্যান ক্রয় করা হলো। আগেই বলছি ফ্যান এটি একটা অফিস সরঞ্জাম। এই অফিস সরঞ্জাম নামক সম্পদের বৃদ্ধি ঘটছে, অর্থাৎ বাড়ছে, অ্যাসেটটি বাড়ছে, অ্যাসেট উপাদানটি বৃদ্ধি ঘটছে বলে এটি ডেবিট। আবার এটি ক্রয় করতে গিয়ে আমার নগদ টাকা চলে গেল এবং নগদ টাকা হ্রাস ঘটছে বলে এটি হচ্ছে ক্রেডিট। এজেন্ট হিসাব ক্রেডিট। এইভাবে তোমরা বইয়ের উদাহরণগুলো দেখে দেখে প্র্যাকটিস করবে। এই প্র্যাকটিসটা হচ্ছে আমাদের পরবর্তী যে আনুষ্ঠানিক যে আমরা অঙ্ক করব, জাবেদা, খতিয়ান, তার প্রাথমিক ভিতটা তৈরি হবে এই বিশ্লেষণের মাধ্যমে। এটি বারবার চর্চার মাধ্যমে তোমাদের পরিষ্কার একটি স্বচ্ছ ধারণা নিতে হবে। তো আজকে এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, শুভরাত্রি।